নেপালও এখন মালদ্বীপের মতো কার্যকলাপ করা শুরু করে দিয়েছে। আর ভারতের থেকে এত সাহায্য পাওয়ার পরও নেপাল ভারতকে ক্ষমতা দেখাচ্ছে আর তার তরফ থেকে হুমকিও দেওয়া হচ্ছে। রিসেন্টলি চীনের দ্বারা সাউথ এশিয়াতে একটা মিটিং কন্ডাক্ট করানো হয়, যেখান থেকে ভারতকে চমকে দেওয়ার মতো অনেক খবর সামনে বেরিয়ে আসছে। কারণ সদ্যই নেপালে কেপি শর্মা ওলির নতুন সরকার গঠন হয়েছে, আর এই সরকার ক্ষমতায় আসতেই মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুর মতো ক্রিয়াকলাপ ভারতের সঙ্গে করছে। কিন্তু হয়তো নেপালের নতুন প্রাইম মিনিস্টারও এই কথা ভুলে গেছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণতি কি হতে পারে। আসলে এই যে সাউথ এশিয়ার মিটিং, সেটা চীনে কন্ডাক্ট করানো হয়, যেখানে দেখা হলে চীন সাউথ এশিয়ার দেশই নয়। আর এটুকুই নয়, নেপালে নতুন প্রাইম মিনিস্টারও নিজের ফরেন সেক্রেটারিকে পাঠিয়েছিল, যেখানে আমাদের ভারত যে সাউথ এশিয়ার সবচেয়ে বড় দেশ তাকে সামিল করাই হয় না, যাতে এই দেশগুলো নিজেরা মিলে ভারতের বিরুদ্ধে কোনো খিচুড়ি পাকাতে পারে। আর এই মিটিং এর দরুন নেপাল চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নেপাল হয়তো এটা ভুলে গেছে ভারতকে ছাড়া তারা চলতে পারবে না, কারণ নেপাল আর্থিক সহায়তা থেকে শুরু করে খাদ্য সামগ্রী এবং পেট্রোলিয়াম প্রোডাক্টের জন্য ভারতের ওপরই নির্ভরশীল। নেপাল এই চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিয়েছে, আর ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণতি কিভাবে ভারী পড়তে পারে সেটাই ভিডিওতে আমরা জানবো। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো আমাদের নতুন চ্যানেলে আসেননি তারা দ্রুত চলে আসুন। 1000 জন হয়ে গেলেই শুরু করে দেব। দেখা হলে বিগত বহু বছর ধরে ভারতের যত প্রতিবেশী দেশ রয়েছে আর যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিকঠাক রয়েছে, সে ভুটান হোক, শ্রীলঙ্কা হোক, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, যেই হোক, তাদের সবাইকে চীন নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছে আর তাদেরকে নিজের ইশারায় নাচিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছে। যার সবচাইতে বড় উদাহরণ আমরা কয়েক মাস আগেই দেখেছি, যখন মালদ্বীপকে চীন নিজের কন্ট্রোলে আনার প্রচুর চেষ্টা করে। আর মালদ্বীপ যদিও চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে অনেক ক্রিয়াকলাপ করেছিল, কিন্তু ফাইনালি যখন চীন মালদ্বীপকে ধোঁকা দিল, তো তারপর মুইজু নিজের ব্যাগপত্র গুটিয়ে ভারতের কাছে আসছে। কিন্তু এত কিছু দেখেও নেপালের হুঁশ ফেরে না। আর এই মাসেই যখন নেপালে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তখন নেপাল চীনের দিকে দ্রুত ঝুঁকছে আর ভারতের সঙ্গে দূরত্ব বাড়ানো শুরু করে দিয়েছে। কিন্তু হয়তো নেপালের নতুন প্রাইম মিনিস্টার ভারতের বিরোধিতায় এত বেশি অন্ধ যে সে এই কথাটাও ভাবতে ভুলে গেছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে চীনের সাথে হাত মেলানো তাদের ওপর কি পরিমাণে ভারী পড়তে পারে। যেখানে দেখা হলে আজ থেকে কিছু বছর আগেও নেপাল একবার চীনের জালে ভালো মতো ফেসেছিল। নেপালের হাত থেকে পোখরা এয়ারপোর্ট চলে যাচ্ছিল, কিন্তু চীনের মনে হলো ভারত থাকতে সে এই এয়ারপোর্টকে দখল করতে পারবে না, সেই জন্য সে তার কনস্ট্রাকশনের কাজ মাঝপথে ছেড়ে চলেই গেল। আর এরপর ভারতের আদানি গ্রুপ সেই এয়ারপোর্টের ডেভেলপমেন্টকে পূরণ করতে এবং সঞ্চালনা করতে দায়িত্ব নেয়, যার জন্য নেপাল আস্তে আস্তে ওপরে উঠতে লাগলো। কিন্তু ওপরে উঠতে উঠতে নেপালের ডানায় একটু বেশি প্রাণ চলে এলো, আর সে উড়ন্ত পায়রার মতো ভল্ট মারা বা পাল্টি মারা পুনরায় শুরু করে দিল। চলুন এবার জেনে নি নেপাল চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে কি এমন সিদ্ধান্ত নেয়, আর এতে ভারতের জন্য অবাক করার মতো বিষয় কোনটা। দেখুন, নেপালে এইবার ক্ষমতা উলটপালট হয়েছে। কেপি শর্মা ওলি হয়েছে নতুন প্রধানমন্ত্রী, আর সে বরাবরই একটু চীন প্রেমী। সেই জন্য সদ্যই যখন চীনে সাউথ এশিয়ার দেশগুলোর মিটিং করানো হয়, তো তাতে নেপালের সঙ্গে সঙ্গে ভারতের অন্যান্য প্রতিবেশী দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের মতো অন্যান্য দেশকে আমন্ত্রণ পাঠানো হয়, আর তা সেই মিটিং এ সামিল হয়, যেখানে ভারতকে আমন্ত্রণ পাঠানো হয় না, আর ভারত তাতে সামিল হয় না। আপনাদের বলে রাখি, সবার প্রথমে এই ধরনের মিটিং চীনের দ্বারা 2018 সালে কন্ডাক্ট করা হয়েছিল। আর এইবারে সাউথ এশিয়ার যে মিটিং হয়েছে সেটা চীন পঞ্চমবার কন্ডাক্ট করলো, যেটা 23শে জুলাই থেকে নিয়ে 28শে জুলাই পর্যন্ত এই দেশগুলো নিজেদের স্ট্র্যাটেজিক সিদ্ধান্তকে একে অপরের সঙ্গে শেয়ার করলো এবং ভারতের বিরুদ্ধে খিচুড়ি পাকানো হলো। এই ধরনের মিটিং যখন 2018তে শুরু হয়, তখন তার একটাই উদ্দেশ্য ছিল ভারতের এই প্রতিবেশী
দেশগুলোতে চীন যেন নিজের ইকোনমিক করিডোরকে বাড়াতে পারে, আর এমন ইকোনমিক করিডোর যা এই সমস্ত দেশকে চীনের সঙ্গে জুড়ে দেবে, যাতে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে চীন নিজের ইম্পোর্ট এক্সপোর্ট এই দেশগুলোয় বাড়াতে পারে, যাতে প্রতিবেশী দেশগুলোতে ভারতের যে প্রভাব রয়েছে সেটাকে পুরোপুরি শেষ করা যায়, আর এই সমস্ত ছোট ছোট দেশগুলোকে চীন নিজের কন্ট্রোল মতো চালাতে পারে। আর চীন এরপর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মানে BRI এর ভিত্তিতে লোন দেওয়া শুরু করে। আর শ্রীলঙ্কা এবং নেপাল সবার প্রথমে এর কবলে পড়ে। শ্রীলঙ্কা তাদের লোন মেটাতে পারে না, আর তারপর শ্রীলঙ্কা এটা ভালো মতো বুঝতে পেরে যায় যে চীন তাদেরকে নিজেদের জালে ভালো মতো ফাঁসিয়ে নিয়েছে। কিন্তু যখন তারা বিষয়টা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল, আর সেই ভুলের জন্য শ্রীলঙ্কাকে নিজের হাম্বানটোটা বন্দর 99 বছরের জন্য চীনকে লিজে দিয়ে দিতে হলো। অবশ্য শ্রীলঙ্কা এরপর তো শুধরে যায়, কিন্তু নেপাল চীনের কাছে ধোঁকা খাওয়ার পরও পুনরায় ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে অনেক বড় ভুল করে বসেছে। আর এইবার যখনই চীনের সঙ্গে নেপালের মিটিং শুরু হয়, ওই দিন কিছু ঘন্টা পরে একটা এমন খবর বেরিয়ে সামনে আসে যা ভারতের চিন্তা বাড়িয়ে দেয়। নেপালে নতুন প্রধানমন্ত্রী KP শর্মা ওলি একবার পুনরায় ভারত এবং নেপালের বর্ডার ইস্যুকে নিয়ে সোচ্চার হয়। মানে যখন নেপাল চীনের সঙ্গ পাচ্ছে তখন সে আবারও লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়া ধুরার বিষয়টাকে উত্তপ্ত করা শুরু করে দিচ্ছে। আর ভারতের এই বর্ডার ইস্যুর বিষয়ে উনি ছোটখাটো কোনো জায়গা নয়, বরং স্বয়ং পার্লামেন্টের সামনে বিষয়টা পেশ করেছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন এই যে 3টে টেরিটরি সেগুলো ভারতের নয় বরং নেপালের। মানে চীনের সঙ্গ পেয়ে যেতেই নেপাল আবার ভারতের দিকে আঙুল তোলা শুরু করেছে। সত্যি আমাদের প্রতিবেশী ভাগ্যটা এতটাই খারাপ যে বেশিরভাগই বেরোয় বেঈমান, আর এই বেঈমানগুলোর জন্য আবার ভারত বাড়িয়েছে নাকি ফান্ড। কিছু আর বলার নেই। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্টে।